আজকে আমরা শিল্প অধ্যায়ের দ্বিতীয় অংশ আজকে শুরু করব। আগের দিন আমরা শিল্প কাকে বলে, শিল্পের অবস্থানের ভৌগোলিক কারণ, শিল্পের শ্রেণীবিভাগ ইত্যাদি পড়েছি। আজকে আমরা দেখো শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্ব, যেখানে এই যে অ্যালফ্রেড ওয়েবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব, যেটা প্রধানত আমাদের রয়েছে, এবং শিল্পাঞ্চলের ধারণা, এটা নিয়ে আলোচনা করব। এখন দেখো, অর্থনৈতিক ভূগোলে শিল্প কোথায় অবস্থিত হবে, শিল্পের অবস্থান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন অর্থনীতিবিদ তোমার বিভিন্ন সময় শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্ব দিয়েছেন। তার মধ্যে আমাদের অ্যালফ্রেড ওয়েবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা তত্ত্ব আমরা সংক্ষিপ্তভাবে জানবো, সেটা হচ্ছে অগাস্ট লসের মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব। একটু প্রথমে বলে দিই, অ্যালফ্রেড ওয়েবারের যে তত্ত্ব, তার নাম হচ্ছে ন্যূনতম ব্যয় তত্ত্ব। এটা ভালো করে মনে রাখবে, লিস্ট কস্ট থিওরি। এবং অগাস্ট লস যে তত্ত্ব দিয়েছিলেন, তার নাম হচ্ছে মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব, প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। অর্থাৎ ওয়েবার এবং লস, এই দুইজন অর্থনীতিবিদ, দুজনের ভিন্ন দৃষ্টিকোণ থেকে শিল্পের অবস্থানকে দেখেছিলেন। কীরকম না, ওয়েবার দেখেছেন যে শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে খরচ বা ব্যয় এটা সর্বনিম্ন হবে। সেটা কাঁচামাল আনার ব্যয়, মানে পরিবহন ব্যয়, কাঁচামাল আনার জন্য এবং উৎপাদিত দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য, যা কিছু হতে পারে। আর লস ভেবেছিলেন শিল্প সেখানেই গড়ে তোলা হবে যেখানে প্রফিট বা লাভ বা মুনাফা সর্বাধিক হবে। যাই হোক, আমাদের এই ওয়েবারের তত্ত্বটা ডিটেলস পড়তে হবে। এখান থেকে বড় কোশ্চেনও যেমন হতে পারে, ছোট কোশ্চেনও থাকবে। আমি পিডিএফ নোটসে তোমাদের একদম ওয়েবারের তত্ত্ব দিয়ে দিয়েছি সুন্দরভাবে। ওইটা পড়লে তোমাদের ধারণাটা ভালোভাবে পরিষ্কার হবে। যাই হোক, তাহলে অ্যালফ্রেড ওয়েবার একজন জার্মান অর্থনীতিবিদ, 1909 সালে লিস্ট কস্ট থিওরি থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এটা দেন, ন্যূনতম ব্যয় তত্ত্ব। পরে এটা ইংরাজিতে অনুবাদ হয়। এখন ওয়েবার যে তার তত্ত্ব দিয়েছেন, প্রথমেই ওয়েবার কিছু অনুমান ধরে নিয়েছেন। একটা তত্ত্বের তো কিছু অনুমান থাকে। যেমন তিনি কি বলেছেন, কারো শিল্প গড়ে সেখানেই উঠবে যেখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, জনবসতি এগুলো সব একই ধরনের হবে। তিনি বললেন শ্রমিকদের উৎস, যোগান এবং মজুরি নির্দিষ্ট হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওনার তত্ত্বের, পরিবহন ব্যয়। তিনি বললেন পরিবহন ব্যয় তোমার বস্তুর ওজন এবং দূরত্বের ওপর নির্ভর করে এবং সেই ভিত্তিতে হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ পরিবহন ব্যয়, তোমার যদি দূরত্ব বেশি হয় পরিবহন ব্যয় বাড়বে, আর যদি কম দূরত্ব হয় পরিবহন ব্যয় কমবে। বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা সীমাহীন থাকবে, বাজারে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা থাকবে। আর গুরুত্বপূর্ণ, উনি শিল্পের কাঁচা মালকে ভাগ করেন, প্রথম করেন সর্বত্রলভ্য বা অফুরন্ত কাঁচামাল, যেমন জল, বায়ু, সূর্যের আলো প্রভৃতি। আর একটা করেন কেন্দ্রীভূত কাঁচামাল, যেগুলো সব জায়গায় পাওয়া যায় না। এই কেন্দ্রীভূত কাঁচামালের, যেটা আমরা আগের দিন ক্লাসেই পড়েছি, দুটো ভাগ, একটা হচ্ছে বিশুদ্ধ শ্রেণী এবং একটা অবিশুদ্ধ শ্রেণী। যেমন তুলো, পাট, রেশম এগুলো বিশুদ্ধ শ্রেণী, এবং আর একটা অবিশুদ্ধ শ্রেণী। তিনি এই কাঁচা মালের যে ভূমিকা শিল্পের অবস্থানে, এটা বলতে গিয়ে আমি আগের ক্লাসে কাঁচামাল পয়েন্টটা পড়ানোর সময় শিল্পের অবস্থানের ভৌগোলিক কারণে এটা তোমাদের ডিসকাস করেছিলাম। দেখো, তিনি একটা ধারণা করেন, এই যে লিখেছি পণ্য সূচক, মেটেরিয়াল ইন্ডেক্স বা এমআই। এটা কি, কাঁচামালের ওজন ডিভাইডেড বাই উৎপাদিত পণ্যের ওজন। এখন যদি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হয়, তাহলে এই পণ্য সূচকের মান 1 বা তার কম হয়। আর যদি অবিশুদ্ধ শ্রেণীর হয়, তাহলে এই পণ্য সূচক তোমার 1-এর বেশি হয়। অর্থাৎ যতটা আমি ইনপুট দিলাম শিল্পে, আমার ফাইনাল প্রোডাকশনও যদি তাই থাকে, কোনো ওজন না কমে, তাহলে সেটা বিশুদ্ধ। তাহলে পণ্য সূচক হবে 1 বা তার কম। আর যদি অবিশুদ্ধ শ্রেণীর হয়, তাহলে তোমার হচ্ছে পণ্য সূচক হবে 1-এর বেশি। এবং এই পণ্য সূচক যদি 1-এর কম হয়, তাহলে শিল্পটা সাধারণত বাজার কেন্দ্রিক হয়, অর্থাৎ বিশুদ্ধ শ্রেণীর যদি হয়। আর যদি 1-এর বেশি হয়, তাহলে কাঁচামাল কেন্দ্রিক হয়।
যাই হোক, এবার দেখো তিনটে মূল নীতির ওপর ওয়েবারের তত্ত্বটা রয়েছে। কি, আমি খুব সংক্ষেপে এখানে পয়েন্ট দুটো তুলে ধরেছি, এগুলো একটু ডিটেলস বলবো এবার। পরিবহন ব্যয় নীতি, শ্রম ব্যয় বা শ্রমিকের মজুরি বাবদ ব্যয়, এবং কেন্দ্রীভবন নীতি বা শিল্প সমাবেশ সংক্রান্ত নীতি। ওয়েবার কি বলেন? ওয়েবার বলেন শিল্প গড়ে ওঠার সবচেয়ে অনুকূল স্থান হলো কোন জায়গা না, যেখানে পরিবহন ব্যয় ন্যূনতম, সবচেয়ে কম, ট্রান্সপোর্ট কস্ট। দুই, এরমও হতে পারে যে শ্রমিকের মজুরি বাবদ যে ব্যয় সেইটা তোমার সর্বনিম্ন, সেখানেও শিল্প গড়ে উঠতে পারে। আর তিন, হতে পারে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন শিল্পের একত্র সমাবেশ ঘটেছে, বিভিন্ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে, তার ফলে একটা ব্যয় লাঘব হয়েছে, সেখানেও শিল্প গড়ে উঠতে পারে। তাহলে ওয়েবারের তিনটে মূল নীতি হচ্ছে সেখানেই শিল্প গড়ে উঠবে, যেখানে পরিবহন ব্যয় সবচেয়ে কম হতে পারে, যেখানে শ্রমিকের মজুরি বাবদ ব্যয় সবচেয়ে কম, আর না হলে বিভিন্ন শিল্পের একত্র সমাবেশের ফলে ব্যয় কম। এবার দেখো এইগুলো ব্যাখ্যা করতে গিয়ে যে পরিবহন ব্যয়, এটা একটু বলি। পরিবহন ব্যয় দু রকম হতে পারে। কি, একটা হচ্ছে তোমার কাঁচামালের উৎস থেকে, যেটা কারখানা, সেখানে কাঁচামাল আনার যে ব্যয়, এটা একটা ব্যয়, এটাকে আমরা বলি সংগ্রহ ব্যয় বা অ্যাসেম্বলি কস্ট। আর একটা হচ্ছে কারখানায় প্রোডাক্ট তৈরি হওয়ার পর সেটাকে বাজারে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যয়, এটাকে বলা যায় সরবরাহ ব্যয়, ডেলিভারি কস্ট। অর্থাৎ কাঁচামাল আনার জন্য ব্যয়, দু রকম পরিবহন ব্যয়, কাঁচামাল আনার জন্য ব্যয় এবং উৎপন্ন পণ্য বাজারে পৌঁছে দেওয়ার জন্য ব্যয়। এবার এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য ওয়েবার দুটো পরিস্থিতিতে আমরা দেখো আলোচনা করব। প্রথম নিয়েছি রৈখিক অবস্থান। রৈখিক অবস্থান বলতে বোঝায় একটাই বাজার, একটাই কাঁচামাল। দেখো এইরকম, আর মানে হচ্ছে র মেটেরিয়াল, এম মানে হচ্ছে বাজার। তাহলে দেখো, যদি কাঁচামাল মানে একটাই বাজার, একটাই কাঁচামাল, মানে যে শিল্পটা গড়ে উঠছে তাতে একই প্রকার কাঁচামাল লাগছে, তাহলে এই যদি কাঁচামালটা বিশুদ্ধ হয় তাহলে শিল্প যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। আর এ গড়ে উঠতে পারে, এম হচ্ছে বাজার, আর এম এর মাঝে এক্সে গড়ে উঠতে পারে বা এম এ গড়ে উঠতে পারে। আর যদি কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণীর হয় তাহলে শিল্প আরেও গড়ে উঠতে পারে বা এক্সেও গড়ে উঠতে পারে, সেটাই লাভজনক হয়। যাই হোক, আমার পিডিএফ নোটসে দেখবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা আছে এই ব্যাপারগুলো। এইবার শিল্পের অবস্থানের জটিলতা সেটা বাড়ে কখন, যখন তোমার হয়ে যায় অরৈখিক বা ত্রিভুজাকৃতি অবস্থান। ব্যাপারটা কীরকম না, এখানে ছিল এক বাজার এক কাঁচামাল, অরৈখিক অবস্থান মানে এক বাজার দুই কাঁচামাল। মানে তাহলে ওইবার এই যে এক বাজার দুই কাঁচামাল যদি হয়, তাহলে এই কেসটা ব্যাখ্যা করার জন্য এবার অবস্থানগত ত্রিভুজ বা লোকেশনাল ট্রায়াঙ্গেল এর ধারণা আনলেন। একটা সমবাহু ত্রিভুজ, তিনটে, একটাতে হচ্ছে কাঁচামাল 1, র মেটেরিয়াল 1, কাঁচামাল 2, আর এটা হচ্ছে এম মানে মার্কেট, বাজার। এবার শিল্প কোথায় হবে? শিল্প R1-এ তৈরি করা যেতে পারে, R2-তে তৈরি করা যেতে পারে, M-এ তৈরি করা যেতে পারে, বা এই R1, R2, M এদের মাঝখানে, ত্রিভুজের মাঝখানে কোনো বিন্দুতেও আমি কারখানা তোমার হচ্ছে গড়ে তুলতে পারি। এই অবস্থা হলেই তোমার হচ্ছে শিল্পের অবস্থানের ব্যাপারটা জটিল হয়ে যায়। যেমন ধরো R1, R2 এই দুটো কাঁচামালই যদি বিশুদ্ধ হয় তাহলে শিল্প আমি এমে গড়ে তুলতে পারি। ধরো R1 যদি অবিশুদ্ধ হয়, R2 বিশুদ্ধ, আমি R1-এ শিল্প গড়ে তুলতে পারি। আবার R2 যদি অবিশুদ্ধ শ্রেণীর হয়, R1 বিশুদ্ধ হয়, তাহলে আমি R2-তে তৈরি করতে পারি। যদি R1, R2 দুটোই তোমার অবিশুদ্ধ শ্রেণীর হয়, তখন এই জটিলতা আরও বড়। তখন কি হয় না, কাঁচামালের প্রথম উৎস, কাঁচামালের দ্বিতীয় উৎস এবং বাজার, এদের মধ্যবর্তী কোনো সুবিধাজনক পজিশনে শিল্পের অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে এই যে সমবাহু ত্রিভুজের সাহায্যে এই যে অবস্থানটা বর্ণনা, এটাকে বলা হয় অবস্থানগত ত্রিভুজ বা লোকেশনাল ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজাকৃতি অবস্থান যখনই এই ব্যাপারটা আসে, তখনই শিল্পের অবস্থান সংক্রান্ত বিষয়টা কিন্তু জটিল হয়। যাই হোক, এইটা ব্যাখ্যা করতে গিয়ে ওয়েবার আইসোটিম এবং আইসোডোপেন এই দুটো ধারণা জার্মান ভাষায়, দেখো এটা হচ্ছে আইসোটিম। আইসোটিম কি না, কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যের
যে সম পরিবহন বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সম পরিবহন ব্যয়রেখা বা আইসোটিম বলে। এখন আইসোটিম আলাদা আলাদা হয় কীরকম, ধরো আমি এই যে ছবিটা এঁকেছি, ধরো এইটা হচ্ছে কাঁচা মালের আইসোটিম, মানে এই যে 10 রুপিস 10, মানে এটা হচ্ছে 10 টাকার আইসোটিম রেখা, মানে সেই অঞ্চলগুলো বরাবরই এটা আমি টেনেছি যেখানে তোমার হচ্ছে কাঁচামালের পরিবহন ব্যয়টা 10 টাকা। যেমন আমরা সমউষ্ণ রেখা সমবর্ষণ রেখা টানি না, সেরকম একই যেখানে কাঁচামালের পরিবহন ব্যয় 10 টাকা, সেই অঞ্চলগুলোকে যোগ করেছি আমি এই রেখা দিই। এটা 20 টাকা, এটা 30 টাকা, এটা 40 টাকা। আবার এটা হচ্ছে কাঁচামাল আনার ব্যয়। ধরো আবার যদি সরবরাহ ব্যয়কে ধরি, উৎপন্ন দ্রব্যের যে কী বলে উৎপন্ন পণ্যের যে পরিবহন ব্যয়, তাকে আমি আর একটা দিয়ে প্রকাশ করতে হবে। ধরো এটা আমি ধরলাম কাঁচামাল আমি দেখিয়েছি, তাহলে এটা 10 টাকার আইসোটিম, এটা 20 টাকার, এটা 30 টাকা, এরকম। তাহলে আইসোটিম কি না, কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যের যে সম পরিবহন ব্যয় বিশিষ্ট যে স্থানগুলো, সেগুলোকে বৃত্তাকার রেখা দিয়ে যোগ করলে তাকে বলা হয় সম পরিবহন ব্যয়রেখা বা আইসোটিম। এই আইসোটিম থেকেই উনি আইসোডোপেন, জার্মান ওয়ার্ড, একটা কনসেপ্ট আনে। দেখো এটা কি না, কাঁচা মাল এবং উৎপন্ন দ্রব্যের সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে একটা উপবৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করলে তাকে বলা হয় সম মোট পরিবহন রেখা বা আইসোডোপেন। আইসোটিমের ক্ষেত্রে কাঁচামাল আর উৎপন্ন দ্রব্যের যে আইসোটিম, এগুলো আলাদা আলাদা হচ্ছে, আর এই দুটোকে আমি যখন এক করছি, মানে ধরো এটা কাঁচামালের আইসোটিম আর এই লাল কালিতে যেটা এঁকেছি এটা উৎপন্ন দ্রব্যের, তাহলে এই দুটো যে বিন্দুতে ছেদ করছে, দেখো এইখানে এটা দুটোরই হচ্ছে 40 টাকার আইসোটিম, এটা হচ্ছে কাঁচামালের, এটা উৎপন্ন দ্রব্যের, এটাও 40 টাকার। এইগুলোকে আমি হচ্ছে যেখানে ছেদ করেছি সেগুলোকে যোগ করেছি, তাহলে দেখো একটা উপবৃত্তাকার আমি রেখা পেয়েছি। এই যে এইটাকেই বলছে আইসোটিম। তাহলে আইসোডোপেন হচ্ছে তোমার মোট পরিবহন ব্যয় রেখা, আর আইসোটিম হচ্ছে সম পরিবহন ব্যয় রেখা। যাই হোক, তাহলে এই আইসোডোপেন ছোট কোশ্চেন আছে, জাস্ট কাকে বলে এটা মনে রাখবে। এই হলো তোমার পরিবহন ব্যয়। এবার কি আছে না, সমব্যয়। সমব্যয় বলতে কি বললাম না, শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘব। অর্থাৎ তোমার এমন একটা জায়গা দেখা গেল যেখানে শ্রমিকের সস্তা মজুরির জন্য ব্যয় যে কমার পরিমাণ, সেটা পরিবহন ব্যয়ের চেয়েও কম হলো, তাহলে কিন্তু শিল্প সেখানে তোমার হচ্ছে সরে যাবে। তাহলে শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘব যদি যেখানে হবে, সেখানে শিল্প পরিবহন ব্যয় থেকে সরে যাবে, মানে শিল্পটা সেখানেই গড়ে উঠবে, এটাও কিন্তু হতে পারে। এইটা বোঝানোর জন্য এবার কি করেন না, ক্রিটিক্যাল আইসোডোপেন এর ধারণা নিয়ে আসেন। এটা কি বলেন না, যে রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের মোট পরিবহন ব্যয় সমান হয়, তাকে উনি নাম দেন ক্রিটিক্যাল আইসোডোপেন। এটাও ছোট কোশ্চেন আছে, আমার নোটসে দেয়া থাকবে। তাহলে শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ যদি কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের মোট পরিবহন ব্যয় সমান হয়, সেই রেখাটাকে আমরা বলি ক্রিটিক্যাল আইসোডোপেন বা জটিল আইসোডোপেন। যাই হোক, এরপর যেটা তোমার আসছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীভবন নীতি। কেন্দ্রীভবন নীতিতে কি বলা হচ্ছে না, এমন একটা জায়গা যেখানে একসঙ্গে অনেকগুলো শিল্পের একত্র সমাবেশ দেখা গেছে, বিভিন্ন শিল্পের একত্র সমাবেশ ঘটেছে, সেখানে পরিকাঠামোগত প্রযুক্তি সহযোগী শিল্পের বিকাশের জন্য কিছু বাড়তি সুবিধা থাকে, তার ফলে অনেক সময় উৎপাদন ব্যয় কমে, ফলে নতুন নতুন শিল্প ওই শিল্পাঞ্চলে বিকশিত হতে পারে। অর্থাৎ যদি এরকম শিল্প সমাবেশের ফলে ব্যয় লাঘব হয়, তাহলেও কিন্তু তোমার সেইখানে শিল্প গড়ে উঠতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবারের তত্ত্ব, এটা হচ্ছে ন্যূনতম ব্যয় তত্ত্ব। শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে ব্যয় সর্বনিম্ন। আর অগাস্ট লসের যে তত্ত্ব, তাতে কি বলা হয়েছে না, শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে তোমার হচ্ছে মুনাফা বা প্রফিটটা সবচেয়ে বেশি। এর সঙ্গে আমাদের আর একটা জিনিস যেটা রয়েছে একটু বলে দিই, আমি পিডিএফ নোটসে পাঠিয়ে দিয়েছি, শিল্পাঞ্চল। দেখো
কোনো একটা ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন কাঁচামালের প্রাচুর্য, বন্দরের নৈকট্য, পরিবহন, সরকারি নীতি, মূলধন, বিদ্যুৎ, এই সমস্ত সুযোগ সুবিধার জন্য একটা বৃহৎ শিল্পের সঙ্গে সঙ্গে তার বিভিন্ন সহযোগী শিল্প বা প্রতিদ্বন্দ্বী শিল্প একটা অঞ্চলে, মানে ছোট বড় মাঝারি শিল্প একই সঙ্গে বিকাশ লাভ করে। তার ফলে একটা বড় শিল্পাঞ্চল তৈরি হয়। মানে এরকম বিভিন্ন শিল্প সমাবেশযুক্ত যে অঞ্চল, একই জায়গায় অনেকগুলো শিল্পের বিকাশ, তাকেই আমরা বলি শিল্পাঞ্চল। বিভিন্ন ভৌগোলিক বিষয় আছে শিল্পাঞ্চলের, আমি পিডিএফ নোটস পাঠিয়ে দিচ্ছি যেগুলো শিল্পাঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল। এবং পৃথিবীতে এরা অসংখ্য বৃহৎ শিল্পাঞ্চল আছে, যেমন ধরো ইউরোপের জার্মানির রুট শিল্পাঞ্চল কয়লাকে ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের ভারতেও দুর্গাপুর, এটাও কয়লা খনিকে ভিত্তি করে গড়ে ওঠা। বা আমাদের হুগলি শিল্পাঞ্চল, হুগলি নদীর দুই তীরে পাট শিল্প, কার্পাস বস্ত্র শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কাগজ শিল্প, একাধিক শিল্পের বিকাশ করেছে। হলদিয়া শিল্পাঞ্চল, মুম্বাই পুনে শিল্পাঞ্চল, ছোটনাগপুর শিল্পাঞ্চল ধাতব শিল্পকে বেশ করে গড়ে উঠেছে। উত্তর আমেরিকার হ্রদ শিল্পাঞ্চল, হ্রদ অঞ্চল যেটা বৃহৎ পঞ্চহ্রদ। তাহলে আমাদের জাপানের তোমার হচ্ছে ইয়োকোহামা শিল্পাঞ্চল। এসব হচ্ছে পৃথিবীর কিছু বিখ্যাত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। তাই শিল্পাঞ্চল কাকে বলে, এই শিল্পাঞ্চল কেন গড়ে ওঠে, আর পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, এটাই আমাদের জানতে হবে। যাই হোক, এই পর্যন্তই। পরের দিন আমরা আবার তোমার অন্যান্য যে আলাদা শিল্পগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা শুরু করব।